আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। শাইনি হেসে বলল, সিরিয়াসলি রনকে কিন্তু খুব সুন্দর লাগছে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে এবং রৌনকের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আমি কিন্তু আরো বেশি করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। শুধু একটু মেকআপ করলে তোমাকে আমাদের থেকেও অনেক সুন্দর লাগবে। রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, একদম না, কোনো মেকআপ না। আমি তোমার কথা শুনে শাড়ি পরেছি, বাস, আর কিছু না। না আমার গুড গার্ল, প্লিজ এরকম করো না। অনামিকা বাচ্চাদের মতো মিষ্টি করে বলল, ব্যাস একটুখানি, প্রমিস করছি, একদম বেশি না। ওর মিষ্টি মুখের কাছে রৌনক হার স্বীকার করতে বাধ্য হলো এবং বলল, আচ্ছা ঠিক আছে, করো যা ইচ্ছা। অনামিকা মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে, তুমি নিজের চোখ বন্ধ করো, আমাদের বেশিক্ষণ লাগবে না। শাইনি রৌনককে টিজ করে বলল, মেকআপ লাগালে আর দেখতে হবে না, আমাদের থেকেও রনকে অনেক সুন্দর লাগবে। সাবধানে রাখিস না, কোনো ছেলে আবার মেয়ে ভেবে ওকে নিয়ে না চলে যায়। রৌনক বাচ্চাদের মতো করে বলল, এবার তোমরা আমার লেকপুল করছো, এটা ঠিক না। অনামিকা হেসে উঠে বলল, আর করব না, এবার চোখ বন্ধ করো। রৌনক নিজের চোখ বন্ধ করে মনে মনে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ভগবান, আজকে আমাকে বাঁচিয়ে নাও, এরা আমার মুখের কি অবস্থা করবে কে জানে, আর আমি অ্যানাকে বারণও করতে পারবো না। আর আজ মনে হয় কাউকে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, প্লিজ ভগবান। হঠাৎই নিজের গালের ওপর নরম ঠোঁটের স্পর্শ পেয়ে রৌনক বিস্মিত হয়ে গিয়ে চোখ খুলতেই অনামিকার মিষ্টি হাসি মুখটা দেখতে পেল। অনামিকা খিলখিলিয়ে হেসে উঠে এবং আলতো করে রৌনকের গাল টিপে বলল, আমার রন এতটা কিউট আর সুন্দর যে কোনো মেকআপের দরকারই পড়বে না। তুমি যেমন আমার সাথে দুষ্টুমি করো, আমি তোমার সাথে একটু দুষ্টামি করলাম। ওর কথা শুনে রৌনক হেসে বলল, আচ্ছা, খুব দুষ্টুমি শিখে গেছো তুমি, তাই না? তারপর অনামিকার কানে কানে বলল, একবার তোমাকে একা পেতে দাও, তারপর এমন আদর করব না যে আর দুষ্টুমি করতেই পারবে না। লাল আভা ছড়িয়ে পড়ল অনামিকার সারা গালে এবং ও বলল, ঠিক আছে, তখন দেখা যাবে, আমি তো একটু দুষ্টামি করবই। এই বলে আবারও মিষ্টি করে হাসলো। শাইনি বলল, তোমার তো হয়ে গেছে, এবার আমরা রেডি হইনি, ততক্ষণ একটু বাইরে ওয়েট করো। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি আনার জন্য দুটো পাঞ্জাবি এনেছিলাম, যেটা ভালো লাগে সেটা ওকে পরিও। তারপর সেখান থেকে প্রস্থান করলো ও। শাইনি রৌনকের আনা ব্যাগের থেকে একে একে পাঞ্জাবিগুলো বের করলো। জেনি বলল, অ্যানা তো পুরো ঠেকে যাবে, কিন্তু খুব কিউট লাগবে। অনামিকা বাচ্চাদের মতো মুখ করে বলল, রন যদি আমার থেকে এত লম্বা হয়, আমি তাতে কি করব বল, বাট এটা ঠিক যে এই পাঞ্জাবিতে আমি সত্যি ঢেকে যাব, কিন্তু কিছু করার নেই, পড়তে আমাকে হবেই। শাইনি বলল, আমরা দেখছি কি করা যায়। তারপর অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে পাঞ্জাবি পায়জামাটা পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো পাঞ্জাবিটা ওর পা ছুঁয়ে ফেলেছে। যেহেতু রৌনক ওর থেকে বেশ লম্বা, তাই এটা হওয়ার কথা ছিল। অনামিকা ঠোঁট ফুলিয়ে বলল, আমি বাইরে যাব না, আমাকে একটু ভালো লাগছে না। অন্যদিকে রৌনক বাইরে অপেক্ষা করছিল অনামিকাদের জন্য এবং এদিক ওদিক নজর রাখছিল যাতে ওকে এই অবস্থায় কেউ না দেখে। হঠাৎ কোনো আওয়াজে বিস্মিত হয়ে পিছনে ঘুরতেই দেখলো কিছু ছেলে এবং মেয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। রৌনক মনে মনে বলল, হয়ে গেল, এই কলেজে আমার আর কোনো সম্মান থাকলো না। তখন ওকে অবাক করে দিয়ে তারা বলে উঠল যে ওকে খুব সুন্দর লাগছে। রৌনক মিষ্টি করে হেসে মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেছে। অনামিকা তখনও বেরোচ্ছে না দেখে রৌনক দরজায় নক করে ভেতরে যেতেই দেখল অনামিকা বাচ্চাদের মতো মুখ করে বসে আছে আর ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল।
রৌনক জানতে চাইলে শাইনি জানালো অনামিকা বাইরে যেতে চাইছে না। রৌনক অনামিকার সামনে গিয়ে বলল, আমাকে খুব মিষ্টি লাগছে। আমার পাঞ্জাবিতে আমাকেও এত ভালো লাগে না। আচ্ছা চলো, আমি দেখছি কি করা যায়। তারপর ওকে দাঁড় করিয়ে রৌনক পাঞ্জাবি হাতা ফোল্ড করে দিল এবং অনামিকার চুল খুলে দিয়ে বলল, তোমার চুল সামনে নিয়ে নাও, তাহলে আর লুজ লাগবে না। অনামিকা তা করতেই দেখল রৌনকের কথা সত্যি। তারপর রৌনক মিষ্টি করে বলল, আমাদের কিন্তু ভালোই লাগছে বলো। তারপর আলতো করে অনামিকার গাল টিপে বলল, চলো যাওয়া যাক। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। তারপর সবাই প্রস্থান করলো। শুরু হলো র্যাম্প ওয়াক। সবাই খুব এনজয় করছিল। প্রত্যেকে খুব ভালো লাগছিল দেখতে, একে অপরের ড্রেসে। সব শেষে রৌনক এবং অনামিকা র্যাম্পে আসতে সবাই খুব উৎসাহিত হয়ে উঠল। ওদের র্যাম্প ওয়াক শেষ হতে শাইনি দুষ্টু হাসি হেসে বলল, আমার মাথায় কিন্তু খুব সুন্দর আইডিয়া এসেছে। আচ্ছা, যদি অ্যানা আর রন একে অপরের মতো অ্যাক্টিং করে তাহলে জিনিসটা বেশ মজার হবে, রোম্যান্স অ্যান্ড ফান। সবাই শাইনির আইডিয়াকে সমর্থন করল এবং প্রত্যেকেই রৌনক এবং অনামিকার ভালোবাসার ব্যাপারে জানত। রৌনক হেসে বলল, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আনা, তুমি বলো, তুমি কি করতে চাও? অনামিকা সম্মতি জানানোর পর ওদের অভিনয় শুরু হলো। রৌনক মেয়েলি গলায় বলার চেষ্টা করল, রন, তুমি এসে গেছো? আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছিলাম, কখন তোমাকে জড়িয়ে ধরবো আর তারপর ভালোবাসার সাগরে ভেসে যাব আমরা। ওর কথা শুনে সবাই হেসে উঠল। অনামিকা লজ্জায় পড়ে গেলেও নিজেকে সামলে বলে উঠল, আচ্ছা, আমাকে কি এতটাই ভালোবাসো যে রোম্যান্স করতে ইচ্ছে হয়? রৌনক ওকে জড়িয়ে ধরে এবং একটু ন্যাকামি করে বলে উঠল, উফ, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে দেখলেই না আমার রোম্যান্স জেগে ওঠে মনে। তোমাকে আমি খুব ভালোবাসি, আর ভালোবাসায় তো রোম্যান্স থাকবেই। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, শুধু তুমি না, আমিও তোমাকে ঠিক এতটা পরিমাণে ভালোবাসি। তারপর অনামিকা নিজের হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি আনা? একসাথে সারা জীবন তুমি আর আমি? রৌনক অবাক কণ্ঠে বলল, সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? তারপর ধীর স্বরে বলল, আমি কিন্তু এতটা ভদ্র না যতটা তুমি আমাকে বানিয়ে দিয়েছ। কিন্তু একটা কথা একদম সত্যি, যে রন কিন্তু আমাকে সত্যি খুব ভালোবাসে। অনামিকা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে হারিয়ে গেল একে অপরের চোখে গভীরতায়। কিন্তু পরক্ষণে করতালির আওয়াজে সামনের দিকে তাকিয়ে দেখল যে প্রত্যেকে ওদের পারফরমেন্সের খুব খুশি। শাইনি বলল, দুজনেই ফাটিয়ে দিয়েছ। অ্যানার এই দিকটা এখনো পর্যন্ত যদিও দেখতে পাইনি, কিন্তু আশা করবো যে খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব। অনামিকা দ্রুত বলল, থাক, আর বলতে হবে না, বুঝেছি আমি। তারপর ওরা ড্রেস চেঞ্জ করে নিয়ে সবার সাথে হাসি আড্ডায় মেতে উঠল এবং কখন যে দুপুর থেকে সন্ধে হয়ে গেল বুঝতেই পারল না ওরা। রৌনক হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5টা বেজে গেছে এবং বলল, চলো তাহলে এবার ওঠা যাক। অনামিকারা ইতিবাচক মাথা নাড়িয়ে রৌনকের গাড়ির সামনে উপস্থিত হলো ভেতরে প্রবেশ করার আগে। সবাই গাড়ির ভেতর বসতে ও গাড়ি চালাতে আরম্ভ করলো। রৌনক বলল, আমি ভাবছিলাম যে আমরা যদি আজকে সবাই মিলে বাইরে ডিনার করি। জেনি নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, আজ ভালো লাগছে না, বড্ড টায়ার্ড লাগছে। তুমি একটা কাজ করো, অ্যানাকে নিয়ে যাও, আমরা বেকার কাবাব মে হাড্ডি হব। অনামিকা ঠোঁট ফুলিয়ে বলল, মোটেও না, আমি কি বারণ করেছি তোদেরকে? চল না, আমাদের সাথে খুব মজা হবে। জেনি বলল, কিন্তু আমরা রেস্টুরেন্টে জায়গা পাবো কি না জানি না। 2 দিন আগে ভ্যালেন্টাইন ডে গেল, আর আজ সরস্বতী পুজো। এখানে যে সমস্ত বাঙালিরা থাকে তারা আজ বাইরে খাওয়া দাওয়া করবে, আর তার মধ্যেই
এই শাড়ি পরে? শাইনি বলল, জেনি একদম ঠিক বলেছে, এমনিতেই এই সিজনে রেস্টুরেন্ট ফুল থাকে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সেটাও ঠিক, তাহলে একটা কাজ করি না, আমরা বাড়িতে বসে কিছু বানিয়ে তারপর সবাই মিলে এনজয় করব। রৌনক উচ্ছ্বাসিত স্বরে বলল, হ্যাঁ না, খুব ভালো কথা বলেছ। কেন, দেন ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয়? তোমরা ডেকোরেশন করবে আর আমি খাবার বানাবো। ওর কথা শুনে প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল অনামিকা, শাইনি আর জেনি। তারপর তিনজনে একসাথে বলে উঠল, রন, তুমি খাবার বানাবে? রৌনক মুচকি হেসে বলল, হ্যাঁ, তাই জন্যই তো বললাম, আমাকে বলবে কি খেতে চাও আর আমি তোমাদের জন্য তা বানিয়ে দেব। শাইনি হেসে বলল, এ তো খুব ভালো কথা, আমরা কিন্তু এক এক করে রনের সমস্ত গুণের পরিচয় পাচ্ছি। তোর কোনো চিন্তা নেই না, হেব্বি বর পেয়েছিস। জেনি হেসে এবং ইতিবাচক মাথা নেড়ে বলল, অ্যানা, ও খুব সুন্দর রান্না করতে পারে, তা বরের হাতে রান্না খাওয়ার খুব লাকি ব্যাপার। বিয়ের পরে তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, কিন্তু বিয়ের আগে না হয় আমরা ওই সুযোগটার সদ্ব্যবহার করে ফেলি। ওর কথা শুনে সবাই হেসে উঠল। রৌনক বলল, তাহলে আমি একটা কাজ করি, প্রথমে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমি শপিং করে নিয়ে আসব। জেনি নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, শপিং করতে হবে না, বাড়িতে সব আছে, মাছ, মাংস, ডিম, সবজি, এভরিথিং। সেগুলো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তুমি আমাদের সাথে চলো। কিছুক্ষণ পরে ওরা সবাই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছলো। গাড়ির ভেতর থেকে ওরা বেরোলো ঘরে প্রবেশ করার পূর্বে। রৌনক ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই চেঞ্জ করে নাও, ততক্ষণ আমি প্রিপারেশন স্টার্ট করে দিই। বাট তার আগে বলো, কি কি খাবে তোমরা? অনামিকা বলল, তুমিও তো টায়ার্ড, তাই বেশি কিছু বানানোর দরকার নেই, শুধু রাইস আর চিকেন বানাও। তোরা কি বলিস? শাইনি খুশি হয়ে বলল, হ্যাঁ অ্যানা একদম ঠিক বলেছে, বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই, আর হ্যাঁ, কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের বলবে। রৌনক মুচকি হেসে বলল, ঠিক আছে, তোমরা টেবিলটা সাজিয়ে রেখো ক্যান্ডেল লাইট দিয়ে, ব্যাস এইটুকুই, আর কিছু লাগবে না। তারপর রৌনক কিচেনে চলে গেল খাবার বানানোর জন্য, আর অনামিকারাও ওদিকে ফ্রেশ হতে চলে গেল। রৌনক কিচেনে প্রবেশ করে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল যে কোথায় কি আছে। তারপর এপ্রন গায়ে জড়িয়ে নিয়ে বলল, চলো শুরু করা যাক। তারপর ও সবার জন্য খাবার বানাতে আরম্ভ করলো। কিছু মুহূর্ত পরে হঠাৎ পিছন থেকে দুটো হাত জড়িয়ে ধরলো ওকে। রৌনক মিষ্টি করে হেসে বলল, আনা, তুমি ফ্রেশ হয়ে গেছো? অনামিকা খিলখিলিয়ে হেসে উঠে বলল, তুমি কি করে জানলে? আমি তো কিছু বলিনি। রৌনক আবারও মুচকি হেসে বলল, আমি তোমার স্পর্শে ঠিক বুঝে যাই তুমি আমার অ্যানা, কিন্তু তুমি এখানে কি করছো? আমি বলেছিলাম না রেস্ট নিতে? অনামিকা রৌনকের পাশে দাঁড়িয়ে বলল, তুমি একা একা কাজ করবে আর আমি রেস্ট করব? তা কখনো হয় নাকি? আমিও তোমাকে হেল্প করব, বলো কি করতে হবে? ওর মুখের দিকে তাকিয়ে রৌনক বলল, তুমি সত্যি আমাকে হেল্প করতে চাও? তাহলে একটা কাজ করো, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো, তুমি আমাকে দেখবে, আমি কুকিং করব, এর থেকে বেশি কিছু না, বুঝেছো? অনামিকা ওকে অনেকবার সাহায্য করার জন্য অনুরোধ করলেও যখন ও রাজি হলো না, তখন অনামিকা সেখানে দাঁড়িয়ে থাকলো এবং এক দৃষ্টে দেখতে লাগলো রৌনককে। কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেলে ওরা খাবারগুলো নিয়ে ঘরে যেতেই দেখলো শাইনি এবং জেনি পুরো টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছে। অনামিকা উৎসাহে সুরে বলল, খুব সুন্দর লাগছে। তারপর অনামিকা এবং রৌনক খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে রাখলো পরিবেশন করার আগে। রৌনক একটু নাটকীয় ভাবে বলল, ম্যাডামরা আসন গ্রহণ করুন, আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি। ওর কথা শুনে সবাই হেসে উঠল এবং অনামিকারা বসলে রৌনক খাবার পরিবেশন করলো।
শাইনি বলল, অ্যানা, মানতে হবে, রৌনকের মতো ছেলে পাওয়া কিন্তু খুব মুশকিল। শুধু নিজের বউকে না, তার বন্ধুদেরও টেক কেয়ার করছে। আর সত্যি তোকে যা ভালোবাসে, খুব কম এমন ভালোবাসা দেখতে পাওয়া যায়। অনামিকা খুশি হয়ে ইতিবাচক মাথা নাড়ালো। তারপর ওরা খেতে আরম্ভ করলো। জেনি বলল, রন, তুমি অসাধারণ কুকিং করো। এত ভালো খাবার তো আমি রেস্টুরেন্টেও কোনোদিনও খাইনি। শাইনি ওর কথায় সম্মতি জানিয়ে বলল, এই কথাটি কিন্তু একদম সত্যি বলেছিস, সত্যি অসাধারণ। কিন্তু তুমি তো খাচ্ছ না, কোনো প্রবলেম হয়েছে কি? রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে খাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছিল না। খুব কষ্ট হচ্ছিল। তবু অল্প একটু খেয়ে বলল, আমার হয়ে গেছে, আমি তো তোমাদের জন্য বানিয়েছি, তাই তোমাদের বেশি খাওয়া উচিত। আচ্ছা, এবার তাহলে আমাকে আসতে হবে, বেশ রাত হয়ে গেছে। অনামিকা বলল, ঠিক আছে, সাবধানে বাড়ি যাও। রৌনক সেখান থেকে প্রস্থান করার পর অনামিকা এবং জেনি শুয়ে পড়ল। শাইনি বসে বসে একটি বই পড়ছিল। অনামিকা জিজ্ঞেস করল, কিরে, কি করছিস, ঘুমাবি না? শাইনি ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, তেমন কিছু না, তোরা শুয়ে পড়, আমি একটু ব্যালকনি থেকে হেঁটে আসছি। এই বলে শাইনি বইটি রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালো এবং মনে মনে ভাবতে লাগলো, রন আজকে আমাদের জন্য রান্না করলো, অথচ নিজে বেশি খেলো না। আর অ্যানাও বলছিল যে ওর সানলাইটে প্রবলেম হয়। আমার কেন জানি সন্দেহ হচ্ছে রন এত সুন্দর দেখতে, ইভেন ওর ফ্যামিলি আর ওদের সমস্ত কিছু পারফেক্ট। আমাদের চোখের রং ও গুলো অনেক আলাদা। আমি আজকে পরিষ্কার বুঝতে পেরেছি যে রন খাবারগুলো খেতে পারছিল না। সমস্ত দিক তো সে একটা দিকে ইশারা করছে। যদি তা হয় তাহলে তো অনেক বড় সত্যি লুকাচ্ছে। না, আমাকে জানতেই হবে। অনামিকা ও শাইনির মতো সেই কথাগুলো ভাবছিল। সেই একই কথাগুলো অনামিকারও বারবার মনে আসছিল, কিন্তু ও ভাবল যে যেহেতু ওদের জন্য খাবার বানিয়েছিল, তাই হয়তো নিজে বেশি খেতে চায়নি। আর ও শুনেছিল অনেকেরই সূর্যের আলোতে অ্যালার্জি থাকে, রৌনকেরও আছে হয়তো। আর অনামিকার ভ্যাম্পায়ার একদমই পছন্দ ছিল না, তাই ওদের ব্যাপারে খুব একটা বেশি জানতো না ও। এরপরে বেশ কয়েকদিন কেটে গেল। এক সুন্দর সন্ধ্যাবেলায় একান্ত কিছু মুহূর্ত কাটিয়ে রৌনক এবং অনামিকা বাড়িতে ফিরছিল। তখন হঠাৎ কারোর আওয়াজে থমকে দাঁড়ালো ওরা। পিছন ফিরে দেখতে পেল একটি ছেলে দাঁড়িয়ে আছে এবং ছেলেটি সুমধুর কণ্ঠে বলে উঠল, কেমন আছো অ্যানা? মুহূর্তে গম্ভীর হয়ে গেল রৌনক। তারপর ছেলেটি ওদের সামনে এসে দাঁড়ালো। সে আর কেউ না, সে বিক্রম। অনামিকা একটু কনফিউজ হয়ে বলল, আমি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বিক্রম হেসে বলল, আমি বিক্রম, তোমার সাথে সেদিনকে দেখা হয়েছিল রনের বাড়িতে। রৌনক জিজ্ঞাসু সুরে বলল, তুই এখানে? তোর এখানে তো থাকার কথা না? বিক্রম কুরুর হাসি হেসে বলল, এটা একদম ঠিক বলেছিস যে আমার এখানে থাকার কথা না, কিন্তু কি করব বল, অ্যানার সাথে পরিচয় করার লোভটা সামলাতে পারলাম না। ওর তো আমার ছোট ভাইয়ের ব্যাপারে সব সত্যিটা জানা উচিত, তাই না? অনামিকা আবারও একটু কনফিউজ হয়ে বলল, সত্যি? কোন সত্যির ব্যাপারে আপনি বলতে চাইছেন? তারপর অনামিকা এমন এক সত্যের মুখোমুখি হলো যা ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ও জানত না যে কত বড় বিপর্যয় নিয়ে আসতে পারে তা ওর জীবনে। বিক্রমের কথা শুনে আরো গম্ভীর হয়ে গেল রৌনক। এই মুহূর্তে অনামিকাকে সত্যিটা জানাতে দেওয়া যাবে না কোনোভাবে। বিক্রমকে একেবারে বিশ্বাস করে না রৌনক। ও জানে বিক্রম কি কি বলতে পারে। রৌনক গম্ভীর কণ্ঠে বলল, অ্যানা, চলো।
অনামিকা কিছু বলার চেষ্টা করলেও ওর গম্ভীর মুখের দিকে তাকিয়ে একেবারে চুপ হয়ে গেল এবং ইতিবাচক মাথা নাড়িয়ে সেখান থেকে যেতে গেলে বিক্রমের আওয়াজে আবার থমকে দাঁড়ালো অনামিকা। বিক্রম বলল, তুমি রনকে কতটা চেনো? অনামিকা বিক্রমের দিকে তাকিয়ে বলল, নিজের থেকেও অনেক বেশি ভালো করে চিনি। আপনি হঠাৎ এরকম প্রশ্ন করছেন কেন বলুন তো? বিক্রম ওর কথার কোনো উত্তর না দিয়ে হেসে বলল, তা রন তোমার সাথে সমস্ত কথা শেয়ার করে? কোনো সিক্রেট নেই তো যা তুমি জানো না? অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, ও আমার সাথে সমস্ত কথা শেয়ার করে। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই স্বাভাবিক যে আমাদের মাঝে কোনো সিক্রেট থাকবে না। রৌনক অনামিকার দিকে তাকিয়ে বলল, চলো, এখানে দাঁড়িয়ে বিক্রমের কথা শুনে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। অনামিকা ওর দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তোমার নামে এরকম কথা বলবে, আমি দাঁড়িয়ে শুধু শুনবো নাকি? ওকে জানানো দরকার তুমি কত ভালো। ওর কথা শুনে বিক্রম করুর হাসি হেসে বলল, হো রিয়েলি? যদি আমি তোমাকে বলি যা জানো তা সামান্য মাত্র। আজ আমি তোমার সাথে রনের আসল পরিচয়ের সাথে পরিচিতি ঘটাবো। অনামিকা ওর কথা বুঝতে পারল না, কিন্তু হঠাৎ দেখতে পেল অনেকগুলো ছেলে রৌনককে ঘিরে ধরেছে চারদিক থেকে এবং তাদের প্রত্যেকের চোখগুলি জ্বলছে। ওর বুঝতে বাকি থাকলো না যে তারা কোনো সাধারণ মানুষ নয়। প্রচন্ড ভয় পেয়ে গেল অনামিকা, আর হঠাৎ তারা আক্রমণ করতে উদ্যত হলে ও চিৎকার করে রৌনককে জড়িয়ে ধরে নিজের চোখ বন্ধ করে নিল। অনামিকা অনুভব করতে পারল রৌনক নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়েছে ওকে। রৌনক বুঝতে পেরেছিল বিক্রমের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে ওরা, আর তার থেকে বেরোনোর উপায় নেই। কয়েক মুহূর্ত পরে হঠাৎই একসঙ্গে অনেক আর্তনাদ শুনতে পেল অনামিকা। ও বুঝতে পারছিল না যে কি হচ্ছিল, কিন্তু চোখ খোলারও সাহস ছিল না। অনামিকা বুঝতে পারল না যে এতক্ষণে ছেলেগুলো ওদের সাথে খারাপ কিছু করতে পারত, কিন্তু কিছুই ঘটেনি। আর্তনাদ থেমে যাওয়ার পরে অনামিকা ধীরে ধীরে চোখ মেলে দেখতে সারা রাস্তা পুরো ধুলোর আস্তরণ জমে গেছে। অনামিকার মাথায় কিছুই ঢুকছিল না। তারপর রৌনকের দিকে তাকাতেই ও চিৎকার করে উঠে বলল, রন! হঠাৎ একটি ছেলে পিছন দিক থেকে রৌনককে আক্রমণ করতে গেলে ওর হাতটি ছেলেটির গলা ভেদ করে বেরিয়ে গেল। কয়েক ফোঁটা রক্ত এসে পড়ল রৌনকের গালের উপর এবং ছেলেটির নিথর দেহ মাটিতে পড়ার আগে ধুলোতে পরিণত হল অনামিকার চোখের সামনে। ও পরিষ্কার দেখল রৌনকের জ্বলন্ত লাল চোখ দুটি। অনামিকা নিজের চোখকে কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছিল না এ কি দেখছে ও, স্বপ্ন নাকি বাস্তব। অনামিকার মাথা কাজ করছিল না, বুঝে উঠতে পারছিল না কিছু, কিন্তু এটুকু বুঝতে পেরেছিল রৌনক কোনো সাধারণ মানুষ নয়, কারণ কোনো সাধারণ মানুষ এমন হতে পারে না। হাত পা অবশ হয়ে যাচ্ছিল অনামিকার। যে রৌনক ওকে এত ভালোবাসে, সবসময় আগলে রাখে, শান্তভাবে সমস্ত কথা শোনে, যে কোনোদিন ওর সাথে সামান্য উঁচু স্বরে কথা বলেনি, সবার সাথে এত ভালোভাবে মেশে, তার এমন হিংস্র রূপ হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি অনামিকা। আর কোনোদিন হয়তো তা পারত না যদি না স্বচক্ষে এভাবে রৌনককে দেখত। অনামিকা রৌনকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু একটু করে পিছু হতে লাগলো। সারা শরীর কাঁপছিল ওর, কিন্তু নিজেকে সংযত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রাণপণে। অনামিকার ভীত মুখ দেখে বিক্রম বলল, এটাই রনের আসল রূপ। তোমার যে ভুল ধারণা ছিল সেটা নিশ্চয়ই ভেঙে গেছে। ও কোনো সাধারণ মানুষ না। রন তোমার সাথে ভালোবাসার নাটক করেছে আনা, তোমার রক্তের জন্য।
তোমাকে মেরে ফেলে তোমার সমস্ত রক্ত শুষে নিত। তুমি বলো না যে ভালোবাসবে সে কোনোদিনও সত্যি লুকাবে? বিক্রমের কোনো কথায় ওর কানে ঢুকছিল না। অনামিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইউ লায়ার, তুমি আমাকে ঠকিয়েছ। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তুমি এমন কিছু করতে পারো। আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে, সারা জীবন তোমার সাথে কাটানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি দিনের পর দিন আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে বলতে থাকলে যে আমাকে ভালোবাসো, আমাকে নিজের করে রাখতে চাও। অনামিকার চোখ দুটো জলে ভরে উঠেছিল আর অনবরত গালির উপর গড়িয়ে পড়েছিল অশ্রু। তুমি আমাকে কি করে ভালোবাসবে? তুমি তো কোনো মনুষ্যই না, মানুষের রূপে একটি মনস্টার। কথাগুলি চিৎকার করে বলল অনামিকা। রৌনক বিস্মিত হয়ে গেছিল ওর কথা শুনে। দ্রুত নিজেকে শান্ত এবং স্বাভাবিক করে অনামিকার দিকে এক পা করে এগোতে এগোতে রৌনক শান্ত স্বরে বলল, অ্যানা, একবার আমার কথাটা শোনো। অনামিকা একটু জোরে চিৎকার করে বলল, একদম না, আমি তোমার অ্যানা নই। কোন সাহসে তুমি আমাকে অ্যানা বলে ডাকছো? তোমার কোনো অধিকারই নেই আমাকে ওই নামে ডাকার। আমাকে একমাত্র তারাই ডাকতে পারে যারা আমাকে ভালোবাসে। তুমি আমার ভালোবাসার মানুষ আর নেই, আর না কোনোদিন হতে পারবে। রৌনক চিন্তিত স্বরে বলল, এ কি বলছো অ্যানা? এমন কেন বলছো? ও অনামিকার সামনে গিয়ে দাঁড়িয়ে ওর হাতটা ধরতে চাইলে অনামিকা রৌনকের থেকে একটু দূরে সরে গিয়ে চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি। তুমি কি ভুলে গেলে যে তোমার আর কোনো অধিকার নেই আমাকে টাচ করার? আর সে হাত দিয়ে তো করবেই না যে হাতে তুমি অন্যের প্রাণ নিয়েছ। যেভাবে তুমি আমার সামনে ছেলেটাকে মেরে ফেললে, কে জানে হয়তো কোনোদিন এভাবে আমাকেও মেরে ফেলবে, আর তো কেউ জানতেও পারবে না। রৌনক প্রচন্ড বিস্মিত হয়ে বলল, অ্যানা, এমন কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। অনামিকা আবারও চিৎকার করে উঠল, ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসার মানে তুমি জানো? না, জানো না। ভালোবাসার মানে হলো দুজন মানুষ একে অপরের কাছ থেকে কোনো কথা লুকোবে না, কোনো সত্য গোপন করবে না। কিন্তু তুমি তো তোমার আসল অস্তিত্বকে গোপন রেখেছিলে আমার কাছ থেকে। ভ্যাম্পায়ার আর মানুষের মধ্যে কোনোদিনও ভালোবাসা হতে পারে না। তুমি আমাকে ইউজ করেছো নিজের রক্তের পিপাসা মেটানোর জন্য। যেদিন তোমার পিপাসা মিটে যাবে সেদিন এভাবেই আমাকে শেষ করে দেবে। রৌনক ওকে বোঝাতে চাইছিল যে কিছুতেই নিজের কাছ থেকে আলাদা করতে পারবে না ওকে। অনামিকার একটি হাত ধরতেই ও এমন কিছু করেছিল যা প্রচন্ড পরিমাণে বিস্মিত করে দিয়েছিল রৌনককে। সজোরে থাপ্পড় এসে পড়েছিল ওর গালে, আর তা মেরেছিল অনামিকা। বিস্ফোরিত চোখে অনামিকার দিকে তাকিয়ে দেখল ওর সারা শরীর কাঁপছিল রাগে। অনামিকা গম্ভীরভাবে বলল, আজ থেকে তোমার আর আমার সমস্ত সম্পর্ক শেষ। রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে হাত জোর করে এবং হাঁটু গেড়ে অনামিকার সামনে বসে ওকে অনুরোধ করল, হানা প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে, আমি মরে যাব। অনামিকা ওর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তাহলে মরে যাও। অনামিকা যে এমন কিছু বলবে তা হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি রৌনক। ও অস্ফুষ্টে কণ্ঠে বলল, হ্যাঁ না। তখনই আবার অনামিকা চিৎকার করে বলল, আমি চাই তুমি মরে যাও। তুমি মরে গেলে আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার কাছে তোমার জীবনের আর কোনো মূল্য নেই, কারণ তুমি নিজের দোষে সেই মূল্য হারিয়েছ। তুমি আমাকে ফলো করো, আবার আমার জীবনে আসার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি কোনো তেমন স্টেপ নিতে বাধ্য হব। তুমি যদি না চাও যে আমি তোমার জন্য নিজেকে হার্ট করি, তাহলে আমার থেকে দূরে থাকবে। রৌনকের চোখ দুটি জলে ভরে উঠেছিল। ও হাত জোর করে অনামিকাকে অনুরোধ করল, অ্যানা প্লিজ, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু এভাবে আমাকে ছেড়ে যেও না। আমি সব শাস্তি মাথা পেতে নেব। তোমাকে ছেড়ে যে আমি সত্যি বাঁচতে পারবো না।
আমি মানছি সত্যি বলিনি, কিন্তু এর একটা কারণ ছিল। আমি ঠিক সময়ের অপেক্ষা করছিলাম। বিশ্বাস করো, আমি কোনোদিনও কাউকে হার্ট করতে দেব না তোমাকে, আর আমি নিজেও এমন কিছু করব না যাতে তুমি হার্ট হও। অনামিকা বিদ্রুপে হাসি হেসে বলল, হার্ট? আর যেটা করলে সেটা কি মিস্টার রৌনক রয়? দিনের পর দিন নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে মিথ্যা কথা বলেছ। তুমি নিজেও জানো তুমি আমাকে ঠকিয়েছ। একটা কথা আমি আবারও বলছি, তুমি মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আর একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, আজ থেকে অনামিকা চৌধুরী আর তোমার কেউ না মিস্টার রৌনক রয়। আজ থেকে তুমি আমার কাছে মৃত। অনামিকা হয়তো নিজে বুঝতে পারছিল না যে কি কি বলে যাচ্ছিল ও। ক্রোধে এতটাই অন্ধ হয়ে গেছিল যে যা মুখে আসছিল বলে দিচ্ছিল। একবারের জন্য বোঝার চেষ্টা করছিল না যে ওর কথাগুলো কতটা আঘাত করতে পারে রৌনককে। অনামিকা অন্যদিকে ফিরে এগোতে লাগলো, কিন্তু এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকালো। তখন ওর হাতের আঙুলে শোভা পাচ্ছিল রৌনকের দেওয়া সেই আংটিটি। অনামিকা দ্রুত সেই আংটিটা খুলে রৌনকের চোখের সামনে মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং একটু জোরে চিৎকার করে বলল, তোমার মূল্য যেমন আজ থেকে আমার কাছে নেই, ঠিক তেমনি তোমার উপহারও আমার কাছে মূল্যহীন। আমি এটাই প্রার্থনা করব যাতে ভবিষ্যতে যেন আর কোনো দিন তোমার সাথে আমার দেখা না হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব চিরদিনের মতো তোমার কাছ থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে অনেক দূরে চলে যাব। এই বলে অনামিকা কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল সেখান থেকে। রৌনক নিশ্চুপভাবে অনামিকার চলে যাওয়া দেখতে লাগলো। ওকে আটকাতে পারত, কিন্তু আর ওকে কষ্ট দিতে চায় না রৌনক। রৌনক দাঁড়িয়ে মাটি থেকে সেই আংটিটা তুলে নিল। সেই মুহূর্তে পিছন থেকে বিক্রমের আওয়াজ ভেসে আসলো, বলেছিলাম না সবকিছু কেড়ে নেব আমি। এটা তো সবে শুরু। তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ও। রৌনকের মন চাইছিল ছুটে অনামিকার কাছে চলে যেতে, ওকে বোঝানোর পুরো চেষ্টা করবে, যতই অপমানিত হোক না কেন। সহজে হার মানবে না রৌনক। সেইভাবে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে অনামিকা দ্রুত অ্যাপার্টমেন্টে পৌঁছে ঘরের ভেতর প্রবেশ করতে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সারা শরীর কাঁপছিল ওর ভয়ে। ওকে এভাবে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল শাইনি আর জেনিও। ওরা দ্রুত ওর কাছে গেল। জেনি অবাক কণ্ঠে বলল, কি রে আনা, কি হয়েছে, এমন করছিস কেন? শাইনি চিন্তিত স্বরে বলল, তোর কি শরীর ভালো লাগছে না? দাঁড়া, জল নিয়ে আসছি। জেনি ধীরে ধীরে অনামিকাকে বিছানার উপর বসিয়ে দিল। শাইনি দ্রুত কিচেনে চলে গেল জল আনতে। তারপর সব কথা শুনে শাইনি আর জেনি প্রচন্ড বিস্মিত হয়ে গেল। শাইনি মনে মনে বলল, তার মানে আমার ভাবনায় ঠিক, ভ্যাম্পায়ার হয় এই 21st সেঞ্চুরিতেও। হঠাৎ ওরা দরজার নক করার আওয়াজ শুনতে পেল। অনামিকা আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একদম দরজা খুলবি না, আমি জানি কে এসেছে। শাইনি শান্ত স্বরে বলল, অ্যানা, আমাকে একবার দেখতে দে বাবু। অনামিকা শাইনির হাত ধরে নেতিবাচক মাথা নাড়িয়ে ওকে বারণ করল। শাইনি শান্তভাবে বলল, আমি একবার দেখি, তুই একটু শান্ত হয়ে বস তো। অনামিকার হাতটা ধরে ধীরে ধীরে ছাড়িয়ে এবং শাইনি বিছানা থেকে উঠে দরজা খুলতেই প্রচন্ড অবাক হয়ে গেল। দরজার বাইরে রৌনক দাঁড়ানো। সুদর্শন মুখের থেকে হাসি কোথায় যেন মিলিয়ে গিয়েছে। চোখ দুটো অশ্রু সজল। সমস্ত উজ্জ্বলতা হারিয়ে গেছে ওর মুখ থেকে। শাইনি বিশ্বাসই করতে পারছিল না যে ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে রৌনক। রৌনক হঠাৎ ওর সামনে হাত জোর করে বলল, শাইনি প্লিজ, আনাকে বোঝাও না, আমি ওকে ভালোবাসি। ও আমাকে শাস্তি দিক, কিন্তু ছেড়ে না যায়। ও শুনতে পেল অনামিকার দৃঢ় কণ্ঠস্বর, শাইনি, ওকে চলে যেতে বল এক্ষুনি। রৌনক দরজার সামনে দাঁড়িয়ে
শাইনিকে অনেক অনুরোধ করল। অনবরত ওর গালের উপর গড়িয়ে পড়ছিল অশ্রুধারা। শাইনি বুঝতে পারছিল না ওর কি করা উচিত। হঠাৎ জেনি উঠে এসে রৌনকের দিকে তাকিয়ে রেগে বলল, অ্যানা কি বলল শুনতে পাওনি? চলে যাও, আর কোনোদিনও আসবে না। এই বলে রৌনকের মুখের ওপর দরজা বন্ধ করে দিল ওরা। ও সত্যি প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর সেখান থেকে প্রস্থান করল ও। শরীরের সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিয়েছিল ওর। আজ আরো একবার হেরে গেল রৌনক, হয়তো চিরদিনের মতো। সারা শরীর কাঁপছিল ওর, হাঁটার যেন ক্ষমতাই ছিল না, তাও চলতে লাগলো। জেনি অমনভাবে দরজা বন্ধ করে দেওয়ার শাইনি বলল, কেউ এভাবে মুখের উপর? শাইনির কথা শেষ হওয়ার আগেই দেখতে পেল অনামিকা কান্নায় ভেঙে পড়েছে। ওরা দুজন দ্রুত ওর কাছে গেল এবং শাইনি অনামিকাকে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অ্যানা, এভাবে কাঁদিস না বাবু। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু নিজেকে স্ট্রং রাখতে হবে তো। তুই তো আমাদের স্ট্রং, অ্যানা। অনামিকা ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল আর বলল, আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কেন এমন করলো বলতো? আমি তো নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তারপর অনামিকা ভাবল, না, ওকে শক্ত হতেই হবে। ও আস্তে আস্তে নিজের চোখ মুছে বলল, তুই ঠিক বলেছিস, ভেঙে পড়লে চলবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। তারপর ওর নেওয়া সিদ্ধান্ত শুনে শাইনি আর জেনি বিস্মিত কণ্ঠে একসাথে বলল, অ্যানা, কি বলছিস কি তুই? এমন করতে পারিস না। অনামিকা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ পারি। আমি এই দেশ ছেড়ে কালই চলে যাব। এদেশে থাকতে আমার আর একটুও ইচ্ছে নেই। তোরা আমাকে একটু আটকানোর চেষ্টা করবি না। জেনি একটু চিন্তিত স্বরে বলল, কিন্তু অ্যানা। ওকে মাঝপথে থামিয়ে অনামিকা গম্ভীরভাবে বলল, কোনো কিন্তু না। ওরা দুজন অনামিকাকে অনেক বোঝানোর চেষ্টা করল যে ওর এমনভাবে যাওয়া উচিত না, কিন্তু ও বুঝতে নারাজ। তাই শাইনি আর জেনি হার মানতে বাধ্য হল। অনামিকা অমরেশ বাবুকে কল করে বলল ও কালই নিজের শহরে ফিরতে চায়। অমরেশ বাবু কারণ জানতে চাইলে অনামিকা বলল ও গিয়ে সবটা জানাবে। তাই অমরেশ বাবু আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু জানালেন 1 সপ্তাহ পর ফ্লাইট আছে। তার আগে সেভাবে কলকাতায় আসার কোনো খালি ফ্লাইট উপলব্ধ নেই। অনামিকা বলল ও 1 সপ্তাহ অপেক্ষা করতে রাজি। কথোপকথন শেষে অনামিকা মনে মনে সিদ্ধান্ত নিল এই 1 সপ্তাহ রৌনককে উপেক্ষা করতে হবে, যা ওকে পারতেই হবে। অন্যদিকে রৌনক বাড়ি পৌঁছে ভেতরে প্রবেশ করতেই বাড়ির পরিচারক ওর বিধ্বস্ত অবস্থা দেখে সবাইকে ডাকলেন। রিয়ালি দেবী সবার আগে ছুটে এলেন এবং রৌনককে ওভাবে দেখে চিন্তিত স্বরে বললেন, কি হয়েছে রন, তোকে এমন লাগছে কেন? রৌনক উদাস কণ্ঠে বলল, আমি হেরে গেলাম মম, আবারও হেরে গেলাম। সমস্ত কিছু শেষ হয়ে গেল। অ্যানা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এবার কি দিয়ে বাঁচবো বলতো? আর কোনো শক্তি ছিল না রৌনকের শরীরে, সারা শরীর কাঁপছিল ওর। রিয়ালি দেবী তাই দ্রুত ওর হাত ধরে রৌনককে সোফাতে বসিয়ে ওর পাশে বসলেন এবং ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, রন, কিছু হবে না, অ্যানা ঠিক ফিরবে। হঠাৎ রিয়ালি দেবীকে অবাক করে দিয়ে ওনাকে জড়িয়ে ধরে রৌনক জোরে কেঁদে উঠল। আজ সন্ধ্যেতে ঘটে যাওয়া ঘটনাটি বলতে বলতে মনের ভেতর জমাট কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে পড়ছিল। রিয়ালি দেবী রৌনককে শেষবার এতটা ভেঙে পড়তে দেখেছিলেন যখন রৌনক আরো একবার অনামিকাকে হারিয়ে ফেলেছিল। ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে রৌনকের কান্নার পরিমাণ আরো বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ও শীতল কণ্ঠে বলল, মম, আমি একটু একা থাকতে চাই, প্লিজ কেউ যেন ডিস্টার্ব না করে। তারপর রৌনক সেখান থেকে উঠে একটি রুমের দিকে গেল।
সেই রুমের ভিতর প্রবেশ করতেই ও চারিদিকে তাকালো। প্রতিটি দেওয়াল জুড়ে অনামিকার অসংখ্য ছবি। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোলা প্রত্যেকটি ছবি শোভা পাচ্ছিল। সেই ছবিগুলোর দিকে তাকিয়ে রৌনক বলল, আমাকে মেরে ফেলতে পারতে না, তাহলেও হয়তো আমার একটু কষ্ট হতো না, কিন্তু আমাকে এত বড় শাস্তি কেন দিলে? তারপর ও মেঝের ওপর বসল এবং বিছানার ওপর মাথা রেখে চোখ বন্ধ করল। চোখের কোণে জল হয়ে জমা কষ্টগুলো গড়িয়ে পড়ল গালের ওপর। চাঁদের আলো ঘরটাকে আলোকিত করে তুলল। তার সাথে অনামিকার হাসি মুখের ছবিগুলোতেও আলোকিত হয়ে উঠল সেই চাঁদের আলো। রৌনকের জীবনে নেমে আসা অন্ধকারকে আলোকিত করতে পারল না একটু। ও তলিয়ে যেতে লাগলো আরো গহন অন্ধকারে, যা রাতের অন্ধকারের থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি কালো, অনেক বেশি অন্ধকারময়। সেই রাতটা যে কত কষ্টে কেটেছিল দুটো মনের একমাত্র তারাই জানে। রিয়ালি দেবী রৌনকের এহেন অবস্থা দেখে নিজেও ভেঙে পড়েছিলেন। বুঝতে পারছিলেন না ওনার কি করা উচিত। সেই সময় সিদ্ধার্থবাবু রিয়ালি দেবীর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের রন অনেক স্ট্রং। উনি সিদ্ধার্থবাবুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমাদের ছেলেটা এত ভেঙে পড়েছে যে যখন তখন কিছু একটা করে বসবে। রিয়ালি দেবীকে আশ্বস্ত করতে উনি বললেন, জানো, দোষ কারণ না। অ্যানা যা করেছে সেটা স্বাভাবিক। আমরা যতই ভালো হই না কেন, আমাদের হিংস্র রূপটাই মানুষের মনে চিরদিনের আঁকা থাকবে। এখন যদি তুমি এত ভেঙে পড়ো তাহলে ও নিজেকে কিভাবে সামলাবে বলো তো? রন আর অ্যানা একে অপরের জন্য জন্মেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। রিয়ালি দেবী ইতিবাচক মাথা নাড়লেন এবং আশা করলেন যে নতুন দিনের সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলায় রৌনক স্নান সেরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল। এমন সময় রিয়ালি দেবী ওর ঘরে প্রবেশ করে বললেন, কিরে, এত সকাল সকাল কলেজে যাচ্ছিস আর হঠাৎ সবাইকে ডাকলি? রৌনক ওনার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ইম্পর্টেন্ট কথা আছে। মম, তুমি যাও, আমি আসছি। রিয়ালি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলেন। কিছু মুহূর্ত পরে রৌনক নিচে নেমে এসে দেখল যে ঘরের সমস্ত সদস্য বসে আছে ওর জন্যই, অপেক্ষা করছিল। রৌনক সবার সামনে গিয়ে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, আমার কিছু কথা আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কলেজ থেকে রিজাইন করব। এবার থেকে পুরো সময়টা আমি বিজনেসে ইনভলভ করতে চাই। ওর সিদ্ধান্ত শুনে রিয়ালি দেবী বলে উঠলেন, হোয়াট, তুই পড়ানো ছেড়ে দিবি? রৌনক আবারও শীতল কণ্ঠে বলল, হ্যাঁ মম, অ্যানা আমাকে দেখতে চায় না, তাই এটাই একমাত্র রাস্তা। অনেক ভালো ভালো টিচার আছে যারা ওদের পড়াতে পারবে। আমার সেখানে কোনো দরকার নেই। আর যেদিন থেকে আমি পড়ানো স্টার্ট করেছিলাম তোমরাই বিজনেস সামলেছ, এবার আমার সময় এসেছে। সিদ্ধার্থ বাবু বললেন, কি বলছিস তুই? আমরাই তোকে বারণ করেছিলাম, তাও তুই রাতের পর রাত জেগে আমাদের বিজনেসের কাজে অনেক হেল্প করেছিস। সমস্ত দিক ভেবে সিদ্ধান্ত নে বেটা, আমরা ঠিক সামলে নেব। রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি সারা রাত ধরে ভেবেছি ড্যাড, এটাই ঠিক হবে। অ্যানার জন্য যেটা ভালো হবে সেটাই আমি করব। আচ্ছা, এবার আমাকে বেরোতে হবে, আমি আসছি। তারপর রৌনক কলেজের উদ্দেশ্যে রওনা হলো। অনামিকাও খুব সকালে উঠে গিয়েছিল এবং তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছিল। ওর জন্য শাইনি এবং জেনিকেও তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল। তারপর ওরা কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একসাথে। কলেজে পৌঁছে অনামিকা সোজা চলে গিয়েছিল প্রিন্সিপালের অফিসে। ভিতরে প্রবেশ করে ট্রান্সফার লেটার জমা দিয়েছিল। প্রিন্সিপাল সত্যি বিস্মিত হয়ে গেছিলেন। তারপর অনামিকার এরূপ সিদ্ধান্তের কারণ জানতে চাইলে
ওনার প্রশ্নের প্রত্যুত্তরে অনামিকা বলেছিল যে এই শহরে আর থাকতে চায় না, কিছু কারণবশত। তাই ও নিজের শহরে ফিরে যাচ্ছে আর সেখান থেকে ক্লাস করতে চায়। কলেজের প্রিন্সিপাল অনামিকাকে আর জোর করলেন না, কারণ ওর মুখ দেখে উনি বুঝতে পারলেন যে অনামিকা নিজের সিদ্ধান্তে অনড়। অফিসের থেকে বেরোনোর সময় ও আর রৌনক পরস্পরের মুখোমুখি হলো। রৌনক ভেবেছিল যে ও আজ সবার আগে কলেজে পৌঁছে যাবে, যেহেতু ওর কলেজের প্রিন্সিপালের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কিন্তু এত সকালবেলায় অনামিকাকে ওনার অফিস থেকে বেরোতে দেখে রৌনক খুবই বিস্মিত হয়ে গেছিল। ও কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগে অনামিকা অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে গেল। রৌনক ভেতরে প্রবেশ করে জানালো যে ও রেজিগনেশন দিতে চায়। প্রিন্সিপাল আবারও বিস্মিত হয়ে গেছিলেন। তারপরও কি জিজ্ঞেস করলেন, আজ কি হচ্ছে বলতো? অ্যানা সকালবেলা এসে ট্রান্সফার লেটার জমা দিল এখান থেকে চলে যাচ্ছে বলে, অ্যান্ড এখন তুমি এসে রেজিগনেশন দিচ্ছ। কিছু হয়েছে কি তোমাদের মধ্যে? রৌনক ওনার কথা শুনে বেশ বিস্মিত হয়ে গেছিল। ও মনে মনে বলল, অ্যানা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারপর শীতল কণ্ঠে বলল, যা হওয়ার ছিল তাই হয়েছে, সব শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল আর কিছু জিজ্ঞেস করলেন না। উনি শান্ত স্বরে বললেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর রন, ইমিডিয়েটলি তো নিউ টিচার জয়েন করতে পারবে না, আমাকে একটা উইক সময় দাও, তারপর তুমি যে ডিসিশন নিয়েছো তাই হবে। রৌনক সম্মতি জানিয়ে সেই রুম থেকে প্রস্থান করল। কিছুক্ষণ পরে কলেজের ছাত্রছাত্রীদের আসা শুরু হলো। রৌনক লাইব্রেরিতে একা বসেছিল নিশ্চুপভাবে। গতকালের ঘটে যাওয়া ঘটনাটির পর থেকে ওর জীবনের সমস্ত হাসি, সমস্ত খুশি, সমস্ত আনন্দ হারিয়ে গেছে একেবারে। বারবার অনামিকার কথা মনে পড়তেই রৌনকের চোখ দুটো ভরে উঠছিল জলে, কিন্তু নিজেকে সামলে নিল। ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজতেই রৌনক ইংরেজি সাহিত্যের বই নিয়ে অনামিকাদের ক্লাসের উদ্দেশ্যে প্রস্থান করল। ক্লাসরুমের ভিতরে প্রবেশ করার পূর্বে সবাই প্রচন্ড বিস্মিত হয়ে গেল রৌনকের মুখটি দেখে। ওর হাসি খুশি আনন্দে ভরপুর মুখটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তার পরিবর্তে ওর সুদর্শন মুখটিতে স্থান করেছিল বিষণ্ণতা। রৌনক সবাইকে জানালো যে এই কলেজে এটি ওর শেষ সপ্তাহ। ব্যবসা সংক্রান্ত কিছু কাজের জন্য কন্টিনিউ করতে পারবে না। এতদিন এখানে শিক্ষকতার জন্য ব্যবসার দিকে তেমন মনোযোগ দিতে পারেনি, আর তার কারণে ওর দাদা এবং বাবাকে পুরো ব্যবসা সামলাতে হয়েছিল। কিন্তু এবার ওকেও সেই দায়িত্বটা নিতে হবে, তাই এই চাকরিটা ছাড়তে হচ্ছে। কিন্তু আশা করবে যে সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং কোনো প্রবলেম হলে ফোন করবে সাহায্য নেবার জন্য। হঠাৎ একটি মেয়ে উঠে বলল, আপনি চলে যাচ্ছেন, দেখুন না অ্যানাও চলে যাচ্ছে। আপনারা যদি চলে যান এভাবে তাহলে কলেজটা সত্যি ফাঁকা হয়ে যাবে। রন, আমরা সবাই রিকোয়েস্ট করছি আপনি যাবেন না। রৌনক মনে মনে বলল, যার জন্য এসেছিলাম সেই যখন থাকবে না তাহলে আমার থেকে কি লাভ। রৌনক শান্ত স্বরে বলল, আমি জানি আমারও এই জায়গা থেকে যাওয়ার একদম মন নেই, কিন্তু আমার অনেক দায়িত্ব আছে, সেইগুলো পালন করতে হবে, তাই চাকরি ছাড়তে হচ্ছে। আমার নাম্বার তো আছে সবার কাছে, কারোর কোনো প্রবলেম হলে কল মি এনি টাইম। ওকে, দেন লেটস স্টার্ট দ্য ক্লাস। রৌনক ক্লাস নিতে আরম্ভ করলো এবং সবাই মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। কিন্তু অনামিকার কিছুই ভালো লাগছিল না। এক মুহূর্ত সেখানে থাকতে ইচ্ছে করছিল না ওর। রৌনকের উপস্থিতি ওর একটুও ভালো লাগছিল না, কিন্তু নিজেকে শান্ত রাখার পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কলেজের শেষে প্রতিদিনের মতো অনামিকা চলে গিয়েছিল অনাথ আশ্রমে বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য। শাইনি জেনির সাথে কলেজের গেটের বাইরে অপেক্ষা করছিল রৌনকের জন্য। জেনি বারবার শাইনিকে বাড়ি যাওয়ার কথা বললেও ও কোনো কথাই শুনছিল না। রৌনককে আসতে দেখে
শাইনি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল রন। অ্যানা যা বলেছে একেবারে ঠিক বলেনি। আমি অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি একটুও খারাপ নও, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসো ওকে, কিন্তু অ্যানা বুঝতেই চাইছে না। রৌনক ওর দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে শীতল স্বরে বলল, ইটস ওকে শাইনি, আমি জানি ও ঠিক বুঝবে। আর অ্যানা তো কিছু ভুল বলেনি। আমাদের ব্যাপারে মানুষেরা যা ভাবে তাই বলেছে। আমি তাতে কিন্তু একটু কষ্ট পাইনি, শুধু এটা ভেবে কষ্ট লেগেছে যে আমি ওকে কতটা কষ্ট দিয়েছি। ওর অধিকার আছে আমাকে ছেড়ে চলে যাওয়ার। আমি তো দোষী, সেই শাস্তি তো আমাকে দিচ্ছে। তুমি এত কিছু ভেবো না, ওর খেয়াল রেখো আর নিজেদেরও, ঠিক আছে? এই বলে রৌনক ওখান থেকে চলে গেল। জেনি শাইনির কাছে গিয়ে বলল, ওর সাথে আবার কথা বলছিলি? তোকেও বলি হারি শাইনি, তুই জানিস ও একটা। শাইনি ওর দিকে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার, তাই তো? একটা কথা বলতো জেনি, রন চাইলে এতদিন আমাদের হার্ট করতে পারত। ওর কাছে কিন্তু প্রচুর স্কোপ ছিল, আমরা কিন্তু কিছু করতেও পারতাম না। অ্যানা বুঝতে পারছে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি যে ও অ্যানাকে কতটা ভালোবাসে। জেনি, বুঝতে পারছিস না ওর মুখ দেখে যে ও কতটা কষ্ট পাচ্ছে? রন কিন্তু আমাদের সবার থেকে অনেক বেশি ভালো, আর অ্যানাকেও নিজের থেকে অনেক গুণ বেশি ভালোবাসে। তাই তো এখন ওর ব্যাপারে ভাবছে। একবার ভেবে দেখিস জেনি, আমি কিছু ভুল বলছি কিনা। অ্যানা না হয় ভুল বুঝতে পারে, কিন্তু আমরা, ভেবে দেখিস। তারপর ওরাও সেখান থেকে প্রস্থান করল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই কদিনে অনামিকা অনেক বেশি পরিণত হয়ে গেছে, অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। আগে সেই প্রাণোচ্ছল চঞ্চল ভাবটা হারিয়ে গেছে। সবসময় ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা ওর হারিয়ে গেছে ওর মিষ্টি মুখটা থেকে। জেনি আর শাইনি ওকে বোঝানোর চেষ্টা করলেও যখন কোনো লাভ হয়নি, তখন ওরা চেষ্টা করা ছেড়ে দিয়েছে। আগামীকাল অনামিকা এবং রৌনকের জন্য ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছে। 1 সপ্তাহ ধরে সবাই মিলে তারই প্রস্তুতি নিচ্ছিল। কলেজে ওদের এই শেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেকে। আগামীকাল রাতে অনামিকা কলকাতার ফ্লাইট, এই দেশকে চিরদিনের মতো বিদায় জানিয়ে চলে যাবে ও। তাই আজ শেষবারের মতো অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে জমিয়ে আনন্দ করতে চায়। আজকে ওদের কলেজ ছুটি, তাই একটু পরে বেরিয়ে যাবে অনামিকা সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে। আজ সারাদিন বাচ্চাদের সাথে আনন্দ করে কাটাবে। সেই জন্যই সকাল সকাল উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেল ও। তারপর শাইনি এবং জেনিকে ঘুম থেকে উঠতে বলল, যেহেতু ওদের সাথে কিছু কথা ছিল। ওরা একটু কনফিউজড হয়ে গিয়েছিল এই ভেবে যে অনামিকা এত সকালে গুরুত্বপূর্ণ কি থাকতে পারে। তারপর শাইনি এবং জেনির চোখের সামনে রাখল রৌনকের দেওয়া সেই সমস্ত উপহারগুলো যা অনামিকার কাছে ছিল। কাল রাতের মধ্যে সমস্ত জিনিস ভরে রেখেছিল, যাতে এখান থেকে চলে যাওয়ার আগে সেগুলো ফেরত দিতে পারে। অনামিকা ওদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, দেখ, আমি তো যাব না। যদি চাস তাহলে এগুলো ফেরত দিয়ে দিবি, নইলে ফেলে দিবি। আমার কাছে এগুলোর আর কোনো মূল্য নেই। শোন, আমি এখান থেকে বেরিয়ে যাব, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আমি ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছি, তোরা খেয়ে নিস। এই বলে অনামিকা বেরিয়ে পড়ল। ওর বেরিয়ে পড়ার সাথে সাথে শাইনি এবং জেনি ফ্রেশ হয়ে গেল। তারপর ওরা দুজনে ব্রেকফাস্ট করে একসাথে বেরিয়ে পড়ল রৌনকের বাড়ির উদ্দেশ্যে। এর আগে অনামিকার সাথে বেশ কয়েকবার রৌনকের বাড়িতে এসেছিল ওরা, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। সেখানে পৌঁছে ডোরবেল বাজাতেই একজন পরিচারক দরজা খুলে দিয়ে ভেতরে আসার আমন্ত্রণ জানালো। ঘরের ভেতর প্রবেশ করতে শাইনি এবং জেনি দেখল যে রিয়ালি দেবী সিদ্ধার্থবাবুর সাথে কোনো গম্ভীর আলোচনায় ব্যস্ত। ওদের দেখে রিয়ালি দেবী হেসে বললেন, এসো এসো। শাইনি হেসে বলল, সরি, এই সময় আপনাদের ডিস্টার্ব করার জন্য। আসলে
আসলে আমরা রনের দেওয়া গিফটগুলো ফেরত দিতে এসেছিলাম, অ্যানা দিতে বলল তাই। ওদের কথা শুনে রিয়ালি দেবীর হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তারপর ধীর স্বরে বললেন, রন ওর রুমে আছে, তোমরা যাও, দেখা করে এসো। শাইনি ইতিবাচক মাথা নাড়িয়ে রওনাকে রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দরজায় নক করে বলল, আমি আর জেনি এসেছি, আমরা ভেতরে আসছি।